আকাশি আর সাদা রঙের একখানা মসৃণ জর্জেটের শাড়ি পরেছে। এই শাড়িটা রুষা কিনে দিয়েছে। এখানে আসার সময় অবশ্য এটা আনতে চায়নি প্রদীপ্তা, কেননা এ জাতীয় পিচ্ছিল শাড়ি সামলানোর অভ্যাস নেই তার। সে কথা শুনে আদিপ বলে, শাড়ি এবং আপনাকে সামলানোর দায়িত্ব আমার, নিয়ে নিন। যেহেতু আদিপ নিতে বলেছিল তাই নেওয়া। শাড়িটা ঠিকঠাক পরা হলেও এখনই সামলে রাখতে পারছে না ও। একটু নড়লেই মনে হচ্ছে এই বুঝি কাঁদবে, আঁচলটা পড়ল। প্রদীপ্তের কৃত্রিম সামগ্রী দিয়ে আদল সাজানোর অভ্যাস নেই, সে সব পারেও না। তবে আজও একটু সাজলো বইকি, হালকা একটু রঙের ওষ্ঠাধর রাঙালো। তবে চোখে কাজল পড়তে গিয়ে থেমে গেছে। যদি কালিতে মুখ মেখে যায়, যদি বিচ্ছিরি লাগে দেখতে। সহসা আয়নার সামনে আর প্রদীপ্তার পেছনে অন্য একজন এসে দাঁড়ায়। প্রদীপ্তা আয়নায় আদিফকে দেখলো, সম্পূর্ণ তৈরি সে। পরক্ষণেই ভাবে, না, সম্পূর্ণ তৈরি নয়। শার্টের বোতামগুলো এখনো খুলে রাখা, এগুলো লাগানোর দায়িত্ব বরাবরই প্রদীপ্তার। প্রদীপ্তা নিজের হাতের কাজ ফেলে প্রথমে আদিফের ব্যাপারটা সামলে নিতে চাইলেই টের পায় আদিপ প্রদীপ্তার কাঁধের ওপর ফেলা আঁচলে কিছু লাগাচ্ছে। প্রদীপ্তার দৃষ্টি সূক্ষ্ম হলো, একটা সেফটি পিন। মনে মনে প্রদীপ্তা হাসে। জীবনে এমন একটা দায়িত্বশীল পুরুষই প্রদীপ্তার জন্য খুব প্রয়োজন ছিল। প্রদীপ্তা যে খুব অগোছালো, ভীষণ এলোমেলো। তাকে গুছিয়ে নেওয়ার জন্য এই মানুষটার মতো আর কেউ আসবে না। ও আয়নায় নিজেকে দেখে, আদিফের তুলনায় প্রদীপ্তা অত সুন্দর না। আদিফের গায়ের রংটা প্রদীপ্তার চেয়ে উজ্জ্বল, মুখের গড়ন সুন্দর। আদিফ কি আরো ভালো কিছু প্রত্যাশা করে না? করে তো। প্রদীপ্তার মন খারাপ হয়, সে আদিফের পাশে অন্য কাউকে সহ্য করতে পারবে না। বিয়ে যেহেতু করেছে, তবে এই অসুন্দর এলোমেলো প্রদীপ্তাকে নিয়ে আদিপের সারা জীবন পার করতে হবে, মানে হবে। আদিপ গোল গোল চোখে প্রদীপ্তার অভিব্যক্তি বোঝার চেষ্টা করে। সারাদিন ভবঘুরে হয়ে থাকে মেয়েটা, যেন এক রাজ্যের চিন্তা তার। প্রদীপ্তা চিন্তা ভাবনা পাশে রেখে আদিফকে শুধোয়। কাজল পরবো? আদিপ প্রদীপ্তার হরিণী নয়ন জুড়ায় দৃষ্টি স্থির করে নরম আওয়াজে বলল। পড়ুন। প্রদীপ্তা মিনমিনে কণ্ঠে বলল, যদি কাজল লেপটে যায় তখন কেমন বিদঘুটে দেখাবে। আদিপ জোর করল না, খুবই সাধারণভাবে বলল। তবে পড়ার দরকার নেই। প্রদীপ্তার অন্তরে আধার জমে। যদিও তার দেখা সবচেয়ে শুদ্ধতম পুরুষটি আদিপ, তবুও চিন্তা করলো সামান্য, যদি আদিপ আশেপাশে কারোর দিকে তাকায় তখন। এমনিতে প্রদীপ্তার কখনো এমন মনে হয়নি, কেনই বা মনে হবে? কোনো মহিলা আদিপের গা ঘেঁষে চলে গেলেও আদিপ তার মুখ পানে চায় না। তবে কাল থেকে এত এত সুন্দরী মেয়েদের প্রদীপ্তা দেখেছে যে হুট করেই দুশ্চিন্তা হচ্ছে, ওদের জামা কাপড়ের সে কি ছিঁড়ে। প্রদীপ্তার নিজেরই লজ্জা হয় আদিপকে নিয়ে ওদের সামনে দিয়ে আসতে যেতে। হুট করেই প্রদীপ্তার ভাবনায় ছেদ পড়ে। ও দেখে আদিপ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, হাসছে মিটিমিটি। আদিপ বলল, আমার প্রদীপ্তা, বিশ্বাস করুন, আপনি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকানোর ইচ্ছে, শখ বা রুচি কোনোটাই আমার নেই। এসব ভেবে মাথা হ্যাং করতে হবে না। আপনি কাজলেও সুন্দর, কাজল ছাড়া আরো বেশি সুন্দর। সবার চেয়ে সুন্দর, আমার সবচেয়ে পছন্দের। প্রদীপ্তা থতমত খেলো। আদিপ কি করে বুঝলো এসব? ওর ফর্সা গাল মুহূর্তেই কেমন লাভায় পরিণত হয়, কোনটায় মস্তক নত হয়ে যায়। আদিপ সুন্দর করে হেসে বলে, আমার একটাই প্রদীপ্তা, তার স্থান কখনো কেউ নিতে পারবে না। তার জায়গা তার স্বামী, তারই থাকবে আমরণ। প্রদীপ্তা চোরাই চোখে আদিপের দিকে তাকালো। এত ভালো মানুষটাকে সে কি আবোল তাবোল ভাবছিল। নিজেরই কান্না পাচ্ছে এখন। আদিপ ব্যাপারটা ধরে বলল, প্রদীপ্তা, মন খারাপই দূরে ফেলে আমার বোতামগুলো লাগিয়ে দেবেন, ভীষণ উপকার হতো এই অথমের। প্রদীপ্তা পিছু মুড়ে বোতাম লাগানোর উদ্দেশ্যে। প্রদীপ্তার উচ্চতা ঠিকঠাক, বোতাম লাগাতে পায়ের আঙুলে ভর দেওয়ারও প্রয়োজন হয় না। প্রদীপ্তা বোতাম লাগাতে লাগাতে বলে, আপনার কি কাজল পছন্দ? আদিপ নির্লিপ্তভাবে বলল। কখনো তো ওসব দেইনি, তাই বলতে পারছি না।
প্রদীপ্তা পিট চোখে তাকালো। পরক্ষণেই সেই দৃশ্য কল্পনা করে নিঃশব্দে হেসে উঠল। বলুন তো প্রদীপ্তা, সমুদ্র বেশি গভীর নাকি আপনার দু চোখ? প্রদীপ্তা বলতে পারে না, তবে সমুদ্র ঠিকই ধেয়ে আসে তাদের কাছে। আদিপ বলল, সমুদ্র এসে জানালো আপনার চোখ বেশি গভীর, যেখানে আপনার ভীষণ ব্যস্ত দানবটা ডুবে গেছে। প্রদীপ্তা চোখ দুটো খিচে বন্ধ করলো। আবার দানব? এভাবে লজ্জা দেওয়ার কি আছে? আদিপ ঠোঁট কামড়ে হাসে। প্রদীপ্তাকে দাঁড়াতে বলে দুহাত দৌড়ে যায় প্যাশন ফল কেনার উদ্দেশ্যে। গতকাল এই ফলটা প্রদীপ্তার ভালো লেগেছিল। একাকী দাঁড়িয়ে প্রদীপ্তা অপেক্ষা করছে আদিপের। খুব কাছাকাছি থাকায় চিন্তা ভয় কোনোটাই হয় না। ও আপন মনে অদূর চাইতেই আচমকা এক পুরুষালী কণ্ঠে নিজের নাম স্পষ্ট কর্ণকুহরে পৌঁছালো প্রদীপ্তার। আরে প্রভা, তুমি এখানে? কেমন আছো? অনেকদিন পর দেখা। প্রদীপ্তা কণ্ঠস্বর অনুসরণ করে পাশে তাকালো, চমকে উঠল। সেই সঙ্গে অস্বস্তিতে ছেয়ে গেল সম্পন্ন। ছেলেদের প্রতি একটা আলাদা আতঙ্ক আছে কিনা ওর। লোকটা আবার বলল, প্রভা, তুমি কি আমায় চেনোনি? প্রদীপ্তা শুধু ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে থাকে, কথা বলতে পারে না। সম্মুখের মানুষটা প্রদীপ্তার খুব প্রিয় একজনের প্রেমিকা, লিফার। শিহাব খুব ভালো একটা ছেলে, শহুরে ছেলে। গ্রামে মাঝে মাঝে যেত। লিফা যতবার শিহাবের সাথে দেখা করতে যেত, সঙ্গে উনি নিয়ে কে যেত প্রভা? প্রদীপ্তাকে। ওর বোনের প্রদীপ্তাকে হাজবেন্ড। শিহাব ছোট বোনের ভাইয়া ন্যায় স্নেহ প্রভাকে নিয়ে করত, বাড়িতে তবে আসবেন। প্রদীপ্তা লিফা কাছাকাছি খুশি যেত হবে। না। আর আপনি শিহাব হয়তো থাকলে ও ভাবছেন আমার 10 হাত দূরত্ব বাংলা সিনেমার বজায় রেখে ভিলেনদের দাঁড়াতো। মতো শ্বশুর বাড়ির শিহাব ফের মানুষদের বলে, মতো বোধহয় আমি তোমার কথা লিফা কিন্তু বলে জানো তেমন না। হয়তো তোমার সামনে কখনো এসব প্রকাশ করেনি, তবে যেদিন শুনলাম ওনারা সব জেলে ওই দিন স্ত্রীকে নিয়ে তোমার লিফা আপু কিন্তু বিয়ে করেছে বেডরুমে। ছোট আপু, তুমি কিন্তু প্রদীপ্তার যাবে, চক্ষুজোড়া ঢাকাতেই আছো বৃহদাকার না? ধারণ করে। এখনো শিহাব আগের একগাল মতোই হেসে চুপ করে বলল, থাকো। লিফা শুনলে কি যে হতাশ হবে। তবে আফসোস এই জন্মে আমার ছেলেমেয়েরা নানা নানু খালা মামাদের আদরটুকু পাবে না। আমি নিজেই জামাই আদর পেলাম না। প্রদীপ্তা অবাক হলো। নিম্ন কণ্ঠে প্রথমবারের মতো বলল, কেন? শিহাব যেন বড় উচ্ছ্বাস নিয়ে বলল, তোমার নানা বাড়ির গোটা কুস্তি ছেলে না, তারা কি জেলে বসে আমাকে আপ্যায়ন করবে নাকি? মাথা চক্কর দিয়ে ওঠে প্রদীপ্তার। প্রথমেই কেন যেন আদিফের কথা ওর মাথায় এলো। ও তড়িৎ বেগে আদিফের দিকে নজর তাক করতেই দেখলো গম্ভীর মুখে লম্বা পা ফেলে আদিফ আসছে। বেশিক্ষণ সময়ও লাগে না আসতে। ও এসেই বলল, চলুন। শিহাব আদিফকে দেখে প্রদীপ্তাকে শুধোয়। উনি কে প্রভা? আদিপ শিহাবের দিকে তাকালো তীক্ষ্ণ নেত্রে। গাম্ভীর্য বজায় রেখে বলল, হাজবেন্ড। আপনি কে? শিহাব অবিশ্বাস্য চোখে প্রদীপ্তার দিকে তাকালো, যে আকাশসম চিন্তায় মিয়ে পড়েছে ইতিমধ্যে। শিহাব আদিফকে বলল, ওর বোনের হাজবেন্ড। আদিপের শরীরে রাগের আর দলা পাকায়। ওই বাড়ির মানুষদের নামটা অবধি ওর সহ্য হয় না। সেখানে এই ছেলে কুশল বিনিময় করতে এসেছে। আদিপ নিজেকে সংযত করে প্রদীপ্তাকে নিয়ে পা এগোতে নিলে শিহাব বলে, ভাইয়া প্রভাকে নিয়ে বাড়িতে আসবেন, লিফা খুশি হবে। আর আপনি হয়তো ভাবছেন আমার বাংলা সিনেমার ভিলেনদের ডেরার মতো শ্বশুর বাড়ির মানুষদের মতো বোধহয় আমিও। আসলে কিন্তু তেমন না। আমি বিয়ের পর একবার ও বাড়ির আঙিনায় পা ফেলিনি। যেদিন শুনলাম ওনারা সব জেলে ওই দিন স্ত্রীকে নিয়ে ছোটোখাটো একটা কনসার্ট করেছি বেডরুমে। প্রদীপ্তা বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। ও জানে শিহাবের প্রদীপ্তার নানু বাড়ি পছন্দ না, তাই বলে লিফাও কিনা নাচ গান করবে অমন একটা দুঃসংবাদে। শিহাব প্রদীপ্তার দিকে তাকিয়ে বলল, ছোট আপু, তুমি কিন্তু যাবে, ঢাকাতেই আছো না? প্রদীপ্তা জবাব দিতে পারল না। শিহাব হেসে বলল, এখনও আগের মতোই চুপ করে থাকো। লিফা শুনলে কি যে হতাশ হবে। আদিপ প্রদীপ্তাকে নিয়ে আর দাঁড়ালো না। কোনো প্রকার বিদায় বাক্য ব্যয়বিহীনই চলে এলো। বহুক্ষণ নীরবতা চলল আদিপ আর প্রদীপ্তার মাঝে। আদিপ ফলের সাথে এখানকার বিখ্যাত কিছু আচারও কিনেছিল। সব কিছু হাতে পড়ে আছে শুধু। সহসা প্রদীপ্তার ঋণ গলায় বলল,
মামা মামিকে জেলে আপনি পাঠিয়েছেন? নির্দ্বিধায় স্বীকার করলো আদিফ। হ্যাঁ। প্রদীপ্তা এ নিয়ে আর কথা বাড়ালো না, শুধু বলল, আমি রুমে ফিরবো। আদিফ নীরবে ওকে নিয়ে চলে এলো। নৈশব্দ আর নৈশব্দ। প্রদীপ্তা বুঝতে পারছে আদিফ রেগে আছে। ও বাড়ির কারোর কথা আদিফের সহ্য হয় না। প্রদীপ্তাকে ও বাড়ির প্রতি মায়া দেখাতে দেখলে এমনি রাগ হয় আদিফের, শুধু প্রকাশ করে না, যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। প্রদীপ্তার কষ্ট হয়, তার জন্য আজকের দিনটা নষ্ট হয়ে গেল। আদিফ এমন চুপচাপ থাকলে প্রদীপ্তার মনে যে আন্ধার নামে। রুমে ফিরেই আদিফ ওয়াশরুমে চলে গেল। বেরোলো সময় নিয়ে, এসে দেখলো প্রদীপ্তা চুপ করে খাটে বসে আছে, দৃষ্টি একদিকে স্থির। আদিফ কাছে এলো, নরম কণ্ঠে বলল, কি হয়েছে প্রদীপ? খারাপ লাগছে? কোনো সমস্যা? উদ্বিগ্ন হয়ে পড়ল আদিফ। ও প্রদীপ্তার পাশে বসলো। প্রদীপ্তাকে জড়িয়ে ধরার আশায় হাত বাড়ানোর আগে প্রদীপ্তা নিচ থেকে আছড়ে পড়ল আদিফের বুকে। আদিফের হৃৎপিণ্ডটা ধক করে উঠল। মুহূর্তেই ঠোঁটের কোণে এক টুকরো হাসি দৃশ্যমান হয়। প্রদীপ্তা আর্দ্র কণ্ঠে বলল, আপনি রেগে আছেন? আদিফ প্রদীপ্তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না তো, রাখবো কেন? প্রদীপ্তা বলে, আপনি আমার সাথে কথা বলছিলেন না? আদিফ হাসে। হুম, আপনি চুপ ছিলেন তাই বিরক্ত করিনি। প্রদীপ্তা কণ্ঠ খাদে নামালো। না, আপনি বিরক্ত করবেন। আদিফ সুপুরুষের ন্যায় বলল। আপনার হুকুম শিরোধার্য। প্রদীপ্তা মাথা তুলল না, বলল শুধু, আমি আর কখনো ওনাদের কথা আপনার সামনে বলবো না, প্রমিস। আদিফ অবাক হলো। প্রমিস? প্রদীপ্তা আর টু শব্দটিও করে না, একটু নড়াচড়া করে, যার অর্থ আদিফের মুখস্থ। আদিফ হাতের বাঁধন দৃঢ় করল। বাঁধন একটু নরম হলেই প্রদীপ্তা নড়ে চড়ে নীরবে বুঝিয়ে দেয়। একটু শক্ত করে জড়িয়ে ধরুন। দৈবাত আদিফ ফিসফিস করে বলে উঠল, এমন মুহূর্তের জন্য হলেও আমার রাগ করা উচিত, কি বলেন? প্রদীপ্তা লাজুক হলো। আদিফ ওর চুলে হাত বোলালো, ফের আস্তে করে চিবুক ঠেকালো মাথায়। সময় এক প্রকার অদৃশ্য অনিরুদ্ধ ধারা, যা প্রবাহমান। চোখের পলক ফেলার আগেই কেমন করে দিনগুলো কেটে যায়। আদিফরা কক্সবাজারে ছিল 4 দিন। এই 4 দিনকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দিনগুলো হিসাবে আখ্যায়িত করা গেলে আদিফ তাই করত। প্রতিটা মুহূর্ত স্বপ্নের মতো কেটেছে দুজনার। প্রতিটা প্রহর কেটেছে আদিপ প্রদীপ্তাময়। জীবনের সবচেয়ে মনোহর ক্ষণগুলো এই 4 দিনে আবদ্ধ। সময় নিজে নত শিরে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্ত অক্ষরে অক্ষরে স্মৃতি হিসেবে লিখে গেছে। এই 4টে দিন আদিফের অনুভূতিরা একটু ছিল দীপ্ত, হৃদয় ছিল প্রশান্তিতে স্নাত, যার প্রমাণস্বরূপ প্রদীপ্তা নিজেকে আবিষ্কার করেছে প্রতি প্রহরের অনাবিল অনুবর্তী সৌন্দর্যের স্মারকে। ওরা চট্টগ্রাম ফিরল সবে, মোটেও কোয়ার্টারে কিংবা আলাদা কোনো কটেজে নয়। আজ ওরা এসে থেমেছে এমন এক জায়গায় যেথায় পা রাখতেই প্রদীপ্তার চিত্ত আনন্দে পুলকিত হলো। টিনের তৈরি প্রাচীর, বাঁকা হয়ে থাকা টিন আর কাঠ দিয়ে তৈরি দরজাটা আদিফ ঠেলে দিতেই প্রশস্ত উঠান দৃশ্যমান হয়। মাটির সতেজ গন্ধ, বিভিন্ন ফুল গাছের সুবাসে পরিবেশটা ক্ষণিকে স্নিগ্ধতায় মুড়িয়ে গেল। প্রদীপ্তা গ্রামের স্বাদ বহুদিন বাদে পেল। কক্সবাজার গ্রামের দিকটায় গেলেও তেমন একটা গ্রাম গ্রাম অনুভব হয়নি। তবে এটা তো আসলেই গ্রাম। ওই তো সবচেয়ে নজর করা কাঠের উঁচু বারান্দা দেওয়া ঘরটা দাঁড়িয়ে। ঘরটার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর জমিন তৈরি কাঠ দিয়ে। আদিফের হাত ভর্তি ব্যাগপত্র। প্রদীপ্তা দুটো নিতে চাইলে সে কিছুতেই দেয় না, এবং কি প্রদীপ্তার পার্সটাও সে টানছে, যা অযথা এনেছে প্রদীপ্তা। এতে না আছে টাকা, না আছে ফোন। ফোনটাও আদিফের পকেটে পড়ে থাকে সারাটাক্ষণ, লাগেও না। দৈবাত একজোড়া ময়ূর এসে হামলে পড়ল প্রদীপ্তার ওপর। গোটা বাড়িটা প্রকম্পিত হলো ওদের চিৎকারে। মামিমা, প্রদীপ্তার মুখে প্রগাঢ় হাসির রেখা স্পষ্ট, আনন্দে চকচক করছে নেত্রদয়।
প্রদীপ্তা নিচু হয়ে দুজনকে জড়িয়ে নিল। চুমু খেলো অজস্র। পাখি দুটো কিচিরমিচির করছে। মামিমা কেমন আছো তুমি? তুমি বড় হয়ে গেছো, তুমি আগে কেন এলে না? ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন করে করে দুজনের মুখে ফেনা উঠে গেছে। মিরান আর অধরা আদিবের হাত থেকে ব্যাগপত্র নিল। অধরা ভাইকে জড়িয়ে ধরে। আদিবও হাত দুটো তুলে দিল অধরার পিঠে। অধরা শুধুই কেমন আছিস? বিয়ে করে নিশ্চিত দিব্যি আছিস? চেহারাটা বিবাহিত বিবাহিত ভাব গ্লো করছে। আদিব বিনিময়ে এক টুকরো হাসি উপহার দিল। এই হাসিটুকু অধরার প্রাণ জুড়িয়ে দেয়। ও বুঝে নেয় ওর ভাই কত ভালো আছে। আদিফের মিরানের সাথে কুশল বিনিময় হলো। ওদিকে প্রদীপ্তাকে দেখেই অধরা ঠাট্টা করে বলল, হাদি, কি মেয়ে বিয়ে করলি? পাশে যে বড় ননদ দাঁড়িয়ে আছে পাতাই দিচ্ছে না। এমন মেয়ে কি করে বিয়ে করতে পারলি তুই, যার কাছে তোর বোনের কোনো মূল্য নেই? কুটনি ননদিনীর মতো করে নাক ছিটকাল অধরা। মিরান হেসে ওঠে। আদিফও ক্ষীণ হাসল। ওদিকে প্রদীপ্তা তাজ্জব বনে রয়। ও ডাগর ডাগর চোখে অধরার দিকে তাকাতে প্রথমে নমনীয় কণ্ঠে সালাম জানায়, অতঃপর নম্র কণ্ঠে শুধোয়। ভালো আছেন আপু? অধরা নাক মুখ কুচকালো। আদি, তোর বইয়ে তো দেখছি কোনো ভদ্রতাই জানা নেই। বলেই নাটকীয় ভঙ্গিতে চোখ মুখ আন্ধার করল অধরা। প্রদীপ্ত সত্যি আশ্চর্য হলো। ফোনে কিংবা আগের বার এসে যে অধরাকে পেয়েছিল এটা সে নয়। তাদের মাঝে আকাশ জমিন পার্থক্য। প্রদীপ্ত রীতিমতো ঘামছে। নিজের ত্রুটিটুকু খুঁজে বের করার চেষ্টা চালিয়ে মাথায় ঘোমটা টানতে যেতেই অধরা ফিক করে হেসে উঠল। সঙ্গে বাকিরাও। অধরা দুহাত মেলে প্রদীপ্তাকে জড়িয়ে ধরে। নরম কণ্ঠে বলে, এবার জিজ্ঞেস করতে হয় কেমন আছি, নয়তো বলবো কি করে আমার আদির বউকে পেয়ে ভালো আছি? প্রদীপ্তা লজ্জায় আর কথা বলতে পারে না। মিরান মাঝে একটু জিজ্ঞেস করলে জবাব দেয় শুধু। ওদিকে দিয়া আর সূর্য কিচির মিচির করছে। আমার মামিমাকে ছুবে না, ওটা আমার মামিমা। আদিব দুহাতে দুজনকে কোলে তুলল। দুজনের গালে টপাটপ হামি খেয়ে বলল, মামিমাকে পেয়ে মামাইকে ভুলেই গেছো। অথচ কথা ছিল এবার এলে মামাই সূর্যর জন্য ভিডিও গেম আর দিয়ার জন্য বড় বড় টেডি বিয়ার আনবে। দিয়া আর সূর্য বাচ্চা বাচ্চা কণ্ঠে শুধোয়। আননি। আদিব বলল, তোমরা তো আমাকে ভুলে গেছো, তাই আনিনি। সূর্যর মন খারাপ হয়ে গেল নিমেষেই। ছোট্ট দিয়া কেঁদে ওঠে। আদিফের কোলে ধস্তাধস্তি শুরু করে নেমে যাওয়ার জন্য। আদিফ জিভ কাটে, ব্যস্ত কণ্ঠে বলে, মামিমা এনেছে, কাঁদে না। সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠল দুজন। একসাথে বলল, আমার মামিমা কত ভালো। আই লাভ ইউ মামিমা। প্রদীপ্তা হাসে। প্রদীপ্তার হয়ে আদিপ বলে দিল। মামিমা লাভস ইউ আ লট। ওরা ভেতরে গেল। অধরার শাশুড়ি বাড়িতে নেই, গেছেন মেয়ের বাড়ি। আদিপরা আসবে শুনে উনি চলে আসতে চাইছিলেন, তবে অতিরিক্ত দূরে থাকায় মিরান মানা করেছে। অধরা বিরাট আয়োজন করেছে ওদের জন্য। নাস্তা দিয়ে ভর্তি করে ফেলেছে টেবিলটা। আদিপ হাত মুখ ধুয়ে এসে শুধু একটু শরবত আর ঠান্ডা জল খেলো। প্রদীপ্তাকে মিরান আর অধরা দেখে শুনে খাওয়াচ্ছে। নতুন অতিথি, আদিপ যে বেশি কিছু খাবে না তা অধরা আগেই জানতো। ও জোরও করলো না। আদিপ চুপ করে বসে রইল প্রদীপ্তার পাশে। আদিপ উঠে গেলে প্রদীপ্তার অসুবিধা হবে বিধায় সে আর উঠল না। দিয়া আর সূর্যর জন্য অনেক অনেক চকলেট আনা হয়েছে। কক্সবাজার থেকে নানান রকম সামগ্রী এনেছে প্রদীপ্তা। ঘুরে ঘুরে ছোট বাচ্চাদের যে জিনিসটা চোখে বেঁধেছে অমনি আদিফকে বলেছে, দিয়ার সূর্যর জন্য এটা নেই। আদিফও কিনেছে। প্রদীপ্তা সে সকল জিনিস খুলে খুলে বাচ্চাদের দেখাচ্ছে। অধরার ভাইকে শুকনো মুখে বসে থাকতে দেখে ভালো লাগে না। ও নরম গলায় বলে, খাবার দিব তোকে আদি? আদিফ মানা করলো, বলল, পরে খাবো। অধরা আর কথা বাড়ায় না। জানে প্রদীপ্তার জন্যই এখানে বসে থাকা তার ভাইয়ের। বউকে ছেড়ে যেমন নড়বে চড়বে না তেমন খাবেও না।
একটু মানিয়ে নেওয়ার পর ব্যাপারটাতে পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। সূর্যটা যদিও কথা বলায় পাকা দিয়া পারে না ওর ভাঙা ভাঙা কণ্ঠস্বর, তবুও এসবে বিরক্ত হচ্ছে না প্রদীপ্তা। পুরো দুনিয়া পাশে হটিয়ে রেখে সে বেজায় ব্যস্ত দুজনের সঙ্গে। ওদের কথার সাথে তালে তাল মিলিয়ে নিজেও অনেক বলছে। কে বলবে এ মেয়ে যে একসময় ভীষণ চুপচাপ ছিল, এতটা চুপচাপ যে একটা ধৈর্যহীন ব্যক্তি যদি ওর কাছে যেত তবে ওর নীরব থাকা দেখে ঠাঁটিয়ে দুটো চট দিতই দিত। ভাবতো না আকপিচ অধরা মহাভোজের আয়োজন করেছে। আদিফের জন্য প্রতিবারই এসব করা হয়, তবে এবার যেহেতু আদিফের সাথে প্রদীপ্তাও আছে তাই আয়োজনের মাত্রাটা আগের তুলনায় অধিক। আগেরবার যে প্রদীপ্তাকে নিয়ে আদিফ ঘুরে গেল তার চেয়েও বেশি। খেতে বসে সূর্য বায়না ধরে প্রদীপ্তার হাতে খাবে। প্রদীপ্তা এতে আপত্তি নেই, তবে মিরান আর অধরা মানা করছিল। প্রদীপ্তা নিজে থেকে বললে আর কিছু করার থাকে না। এর মাঝে একটা মজার ব্যাপার ঘটে। প্রদীপ্তা যখন সূর্যকে খাইয়ে দিতে ব্যস্ত তখন আদিপ নিজে না খেয়ে নিজ থালা থেকে খাবারটা তুলে ধরে প্রদীপ্তার মুখের সামনে। প্রদীপ্তা হতবিহ্বল হয়ে পড়ে, থমকায়, স্থবির হয় লজ্জায়। মিরানার অধরা সামনে, ওরা মিটিমিটি করে হাসছে ওদের দেখে। এর মাঝে আবার অবুঝ বাচ্চা দুটো বলে ওঠে, মামিমা ও আমাদের মতো ছোট, তাই মামাই খাইয়ে দিচ্ছে। প্রদীপ্তার আর মাথা তুলে তাকানোর জো থাকে না, ও লজ্জায় সম্পূর্ণ কাবু হয়ে পড়ে। আদিপ তা দেখে মৃদু আওয়াজে বলে, মাছের ডিম আমি খাই না প্রদীপ্তা, জলদি খেয়ে শেষ করুন। প্রদীপ্তার আগের বারের ঘটনা মনে পড়ল। তখন দুজন ব্যক্তি একে অপরের সাথে জুড়ে ছিল না। প্রদীপ্তের কাছে আদিফ খুব পছন্দের একটা আতঙ্ক ছিল। পছন্দের বলাটা উচিত, আদিফ শুরু থেকেই প্রদীপ্তার প্রিয়। কেমন প্রিয়? খুব সুপ্ত অনুরাগে যাকে হৃদয়ে চাপা দিয়ে রাখা হয় তেমন প্রিয়। প্রদীপ্তা অনিচ্ছা সত্ত্বেও খাবার মুখে নিল। অধরা প্রসন্ন হয়, তার আদি সুখে আছে, ভীষণ সুখে আছে। অধরা যে ভাইকে ছাড়া ছোটবেলায় কিছু বুঝতো না, সেই ভাই সুখে আছে, ওর আর কি চাই। প্রদীপ্তাকে এক গালের কথা বলে পুরোটা খাবার আদিফই খাইয়ে দিল। আদিপ যখন খাচ্ছে তখন দিয়া টেনে টুনে প্রদীপ্তাকে নিয়ে গেছে নিজের সাথে। আদিফের খাওয়া শেষ হওয়া মাত্রই অধরা বলে, ঘুমাবি? প্রভাকে ঘরে পাঠাবো? নিজের কথা শেষ করে নিজেই বেকুব হয়ে গেল অধরা। জিভ কাটতেই দেখলো আদিব হেসে উঠেছে শব্দ করে। অধরা নিজেও হাসলো, বলল, বাদর একটা, ঘুমাবি এখন? আদিব নিঃসংকোচে মাথা নেড়ে বলে, ঘুমাবো, ওনাকে ডাক। দিন তখন রাত হয়নি। এই অবেলায় ঘুমানোর কথা বলার কারণ আছে। আদিব যখন প্রচণ্ড ক্লান্ত থাকে তখন ওকে স্বাভাবিক দেখায় না। ছোট থেকে পেলে পুষে বড় করা ভাই অধরার, ও কি আদিবের মুখ দেখে কিছু বোঝে না নাকি? আদিবকে ঘরে পাঠিয়ে অধরা গিয়ে প্রদীপ্তাকে ডাকে। প্রদীপ্তা এলো তারও কিছুক্ষণ পর। সূর্য দিয়া না ছাড়লে ওই বা আসে কি করে? প্রদীপ্তা এসে দেখে আদিব বিছানায় শটান শুয়ে, কপালে বাঁ হাত রাখা, চোখ দুটো বন্ধ। প্রদীপ্তা ধীরে সুস্থে কাছে গেল। ঘুমিয়ে গেছে কিনা ও বুঝতে পারল না। জেগে থাকলে এদিকে তাকানোর কথা। প্রদীপ্তা পাশে বসলো, গালে হাত রাখতেই চোখ খুলল আদিব। প্রদীপ্তা চমকে ওঠে, পরপরই স্বাভাবিক হয়ে যায় ও নম্র কণ্ঠে বলে, ঘুম পাচ্ছে আপনার? আদিব জানালো, হ্যাঁ। অবেলায় আদিবের ঘুম পাচ্ছে আজ প্রথম দেখল প্রদীপ্তা। ও উদ্বিগ্ন হলো বেজায়, বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? আদিব বলল, না, শুধু ঘুম পাচ্ছে। প্রদীপ্তা ছোট্ট করে ওহ ব্যতীত কিছু বলল না। তবে আদিবের নিজের হাতটাকে মাথা থেকে সরিয়ে নিজের হাতটা ঠিকই রাখলো। মেপে দেখলো জট্টর হলো কিনা। আদিব চোখ বন্ধ করলো, গোছানো কণ্ঠে বলল, আপনার ছেলে মেয়েদের নিয়ে গল্প করুন, খেলুন, যা ইচ্ছে তা করুন, তবে বের হবেন না কেমন? কোনো অসুবিধা হলে আমায় ডাকবেন বিনা সংকোচে। আর যদি আপনার ঘুম পায় তখন এসে আমার পাশে শুয়ে পড়বেন। যদি এখন ঘুম পায় তবে তো আরও ভালো, আমার ঘুমটা ভালো হবে।
আদিব চোখ খুলে ফের প্রদীপ্তার দিকে তাকালো, যে আদিবের প্রতিটি উপদেশ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিজ্ঞা নিল সদ্য। প্রদীপ্তা গাটা আদিবের নিকট ছেড়ে দিল। আদিবের গা ঘেঁষে শুয়ে পড়ল নৈবাক্যে। আদিব মিষ্টি করে হাসে, বলে, ঘুমাবেন? প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, না। আদিব আর প্রশ্ন করল না। তার অর্ধাঙ্গিনী তাকে শান্তিতে ঘুমানোর সুযোগ দিয়েছে বুঝে নেয়। আদিব চোখ দুটো পরম আবেশে বুঝে নিল নিশ্চিন্তে। তন্মধ্যে প্রদীপ্তা ঋণঋণে গলায় বলল, একটা কথা বলি। আদিব আলতো কণ্ঠে বলে, হাজারটা বলুন। প্রদীপ্তা খুব কাঁচুমাচু করে কথাটা বলতে গিয়ে জিভে গুলিয়ে ফেলে বারংবার। তবুও খুব সাহস নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, একটু আগে সামিহার সাথে কথা বলেছি। ও বলল আমি নাকি 10 দিনের চেয়েও বেশি সময় ধরে ভার্সিটি যাচ্ছি না, এই সপ্তাহে না গেলে নাম কেটে দেবে। মুহূর্তে আদিফের ললাটে ভাঁজ পড়ল। ও খানিকটা ভাবুক হয় নিমেষে। প্রদীপ্তা ফের ঋণঋণে গলায় বলে, বলছিলাম যে মানে নামটা কেটে দিক কেমন? আমি না হয় পরের বছর আবার ভর্তি হব। প্রদীপ্তার কণ্ঠ কাঁপে যদিও, তবুও বলল, কি করে বোঝাবে মেয়েটা আদিফকে যে সে আর পড়তে চায় না। এবার এসব স্থগিত করলেই ভালো। আদিফ খুব ভালো করে বুঝে নিল তার গিন্নি যে আর পড়তে ইচ্ছুক নয়। ও হেসে উঠে বলল, আপনি তো মহা ফাঁকিবাজ সন্ধ্যা প্রদীপ। অথচ যখন আপনার কলেজে আপনার খোঁজ নিতে গেলাম তখন আপনার শিক্ষকেরা বলল আপনি ভীষণ পড়ুয়া। বহুদিন বাদে এই নামটা শুনে প্রদীপ্তার খুশি হওয়ার কথা ছিল, অথচ হতে পারল না। বিয়ের পর পড়াশোনা করে প্রদীপ্তা কি করবে? যদিও ওর স্বামী সর্বদা ওর কাছে থাকবে না, ও এমন একজন মানুষের জীবনের সঙ্গে বাধা পড়েছে যে মানুষটার প্রতিশব্দ, অপেক্ষা, ব্যস্ততা, ওসব ভাবলেই প্রদীপ্তার মন খারাপ হয়। প্রদীপ্তার সংকীর্ণ আওয়াজে বলে, আমার ভার্সিটিতে যেতে ইচ্ছে করে না। আদিব চপল কণ্ঠে শুধোয়, মেয়েরা বেশি ফাঁকিবাজ হয় প্রদীপ্তা। রুষাও পড়াশোনার ব্যাপারে নড়বড়ে, আবার আপনিও। প্রদীপ্তা নিশ্চুপ। আদিব সাবলীলভাবে বলে, পড়াশোনা নিয়ে আপনি যতই আহ্লাদ করুন না কেন, আপনার স্বামীর পক্ষ থেকে কোনো প্রশ্রয় পাচ্ছেন না। প্রদীপ্তা নিশ্চুপ। শান্ত বিড়াল ছানার মতো আদিবের বুকে মুখ গুজে হাত দুটো দিয়ে টি শার্ট ধরে শুয়ে আছে। আদিব প্রদীপ্তের রেশম তুল্য কেশে ঠোঁট ছুঁয়ে সে যে চোখ বুঝলো আর খুলল না। গভীর নিদ্রায় তলিয়ে গেল ক্লান্ত মানুষটা। ও ঘুমিয়ে পড়তেই প্রদীপ্তা উঠে বসে। যে মানুষটা সারাক্ষণ আদরে রাখে তার উপর কখনো রাগ হওয়ার কথাও না। থাক না পড়াশুনো, কয়েকটা বছরের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। প্রদীপ্তা অনেকক্ষণ পাশে বসে আদিবের ঝরঝরে পাতলা চুলগুলোতে হাতের বিচরণ চালালো। অতঃপর পাশের ঘর থেকে দিয়ার কান্নার শব্দ ভেসে আসতেই ছুটে গেল। দিনের ক্লান্ত কোলাহল পেরিয়ে একখণ্ড প্রশান্তি হয়ে পড়ন্ত বিকেল নেমেছে। আকাশের গায়ে রোদ্দুর তখন তীক্ষ্ণতা ছেড়ে বেজায় ম্লান। অধরা প্রদীপ্তাকে নিয়ে ঘরের বাইরে দুয়ারে বসা। 5 ধাপওয়ালা পাকা সিঁড়ি সেথায়, ওপর দুটো তলা ওদের দুজনের দখলে। সূর্য দিয়া ঘুমিয়েছে ঘরে। মিরান বেরিয়েছে। অধরা প্রদীপ্তার মাথায় তেল দিয়ে দিচ্ছে। খুবই আরামে চোখ দুটো বন্ধ করে বসে আছে প্রদীপ্তা। অধরা থাকলে ওর মধ্যে আলাদা ভালো লাগা কাজ করে, যেমন এখন করছে। বড় বোন স্বাদ পাওয়া যায় অবিলম্বে। আদি মাঝে মধ্যেই আমার বাড়িতে আসে, যখন 2-1 দিনের ছুটি পায় তখন। সারাটা দিন এখন ঘুমিয়ে কাটে। এছাড়া কি করবে বলো? এমন এক চাকরি করে যে কখন সূর্য ওঠে আর কখন সূর্য নিভে যায় মাঝে মাঝে তাও বুঝতে পারে না। ভীষণ ক্লান্ত থাকলেও নিজেকে সবার সামনে সতেজ হিসেবে প্রকাশ করে। একটা অদ্ভুত ভাই আমার। অধরা ঠোঁট এলিয়ে হাসলো। প্রদীপ্তা মন দিয়ে শুনছে। অধরার কথা শেষ হলে ও নিজেও বলল, আমিও আজকাল অনেক ঘুমাই, বাড়িতে কেউ কোনো কাজ করতে দেয় না, আমি খুব অলস হয়ে গেছি। অধরা হাস্যবদনে বলল, বিয়ের শুরুর দিকে আমিও এমনটাই করতাম। তারপর সূর্য হলো, বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে অলসতা কাকে বলে ভুলে গেছি। দুজনের মাঝে খানিকক্ষণের নীরবতা চলল। সহসা অধরা একটা আশ্চর্যজনক কথা বলে উঠল,
প্রভা দেখো, প্রথমে তোমারও একটা ছেলে হবে। আচমকা এমন কথাতে প্রদীপ্তা ভিমড়ি খেল। চট করে চক্ষু মেলে তাকাতেই উপলব্ধি করতে পেল কপল জুড়ে উষ্ণতার ছড়াছড়ি। অধরা ফের বলল, যদিও আদের মেয়ের শখ, তবে দেখো তোমার ছেলেই হবে। তারপর বাকিটা সাত আসমানের অধিপতি ভালো জানেন। প্রদীপ্তা নির্বাক। অধরা প্রদীপ্তাকে আরও বলে, বিয়ের অনুষ্ঠান বাকি না। অনুষ্ঠানের পর আহাদীপকে নিয়ে আগে গোটা দেশ ঘুরে নেবে, চাইলে বিদেশও ঘুরতে পারো। তারপর বাচ্চা কাচ্চার ভাবনা চিন্তা। একবার ছানাপোনা হয়ে গেলে সেগুলো বড় হওয়ার আগে কোথাও যাওয়ার ফুরসত মিলে না। অমায়িক হাসে অধরা। প্রদীপ্তা মৃদু আওয়াজে বলল, আবার কেন অনুষ্ঠান করবে? অধরা বলে, বাড়ি হাদি যেমন বংশের বড় সন্তান, তেমন তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। তোমাদের বিয়ে শাদী ধুমধাম করে না হয় তবে কাদের বিয়ে হবে? প্রদীপ্তা নিশ্চুপ। অধরা চপল কণ্ঠে বলল, শোনো, এই সুযোগে আদিকে বলে কয়ে ছাড়বার বিয়ে করে ফেলো, তাহলে সব ঝামেলা শেষ। মুহূর্তে দুজনে একসাথে হেসে ওঠে। ওদের হাসাহাসির শব্দে উঠানটা ভরে যায়। অধরা আবার বলল, তোমার বর তোমায় খুব ভালোবাসে প্রভা। প্রদীপ্তা লাজুক হাসে। অধরা পেছন থেকে অবশ্য সেই হাসি দেখল না, তবুও বলল, তুমি মেহেদি পরলে মেহেদির রং কালচে হয়ে যায়। আবার আমি লক্ষ্য করেছি তোমার নাক খুব ঘামায়। যদিও সব কুসংস্কার, তাও আদি তোমায় বড্ড ভালোবাসে। প্রদীপ্তা কথা বলতে পারে না। এক পলক নিজের হাতের দিকে তাকায়। মেহেদি উঠে গিয়ে নিজের হাতটার কেমন এবড়ো থেবড়ো অবস্থা, অথচ এই হাত দুটোতে নিয়ম করে রোজ ভালোবাসার পরশাকে আদিব। কি করলে এই হাত দুটো সর্বদা ভালো থাকবে, কোমল থাকবে? তাতে সে ভীষণ গুরুতর। নারী যত্নের পাগল। আদিব প্রদীপ্তাকে যত্ন করে, ভালোবাসে এবং যথেষ্ট সম্মান করে। একটা মেয়ে এর চেয়ে বেশি আর কি চায়? সবটাই তো আছে প্রদীপ্তার। সে ভীষণ ভাগ্যবতী, খুব খুব বেশি। আদিবের যখন ঘুম ভাঙল তখন চারিদিকে অন্ধকার নেমে গেছে। ও নয়নজোড়া মেলে সর্বপ্রথম আবিষ্কার করে বুকের উপর আটসাট হয়ে লেপ্টে থাকা দেহটাকে। মেয়েটা জেগে তার দিকেই তাকিয়ে আছে নিষ্পলক চোখে। ঘুম ভাঙার পর সবচেয়ে সুন্দর দৃশ্যটি এটা, যা কয়েকদিন যাবৎ আদিবের দৃষ্টিবন্দী হচ্ছে। আদিব সদ্য ঘুম থেকে ওঠা ভারী হয়ে থাকা কণ্ঠে বলল, ঘুমিয়েছিলেন? প্রদীপ্তা দৃষ্টি নামালো। আদিবের মোহিত কণ্ঠস্বরে ওর হৃৎপিণ্ড ছলকে উঠল, বাড়ল তার গতি। প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, না। আদিব প্রদীপ্তার গলা জড়িয়ে শুধোয়। তাহলে সারাদিন কি করলেন? প্রদীপ্তা সাবলীল ভঙ্গিতে বলল, আপুর সাথে ছিলাম। আদিব জানতে চায়, কেমন লাগছে এখানে? প্রতিবারের ন্যায় জবাব এলো। ভালো। আদিব স্বভাব সুলভ শুধোয়। কেমন ভালো? প্রদীপ্তা গাঢ় হাসি চেহারায় লেপ্টে বলল। ভীষণ ভালো। আদিব প্রসন্ন হলো ও প্রদীপ্তার চুলে হাতের 5টা আঙুল গলিয়ে দিয়ে আলতো কণ্ঠে বলল, কাল কিন্তু চলে যাচ্ছি। আপনার ভার্সিটি আছে, সেমিস্টার ব্রেকে ফের আসবেন, চলবে? প্রদীপ্তার মুখে অন্ধকার নামলো যেন। ও আহত নেত্রে আদিবের দিকে তাকায়। মোটেও চলে যাচ্ছে বলাতে মন খারাপ হয়নি, বরং মানুষটার মুখে আবারও ওই প্রতিষ্ঠানটির নাম শুনে মন খারাপ। ও নিভু নিভু গলায় বলে, স্বপ্নে কি ভার্সিটি দেখলেন? আদিব হাসলো এক চিলতে, অতঃপর শীতল কণ্ঠে বলল, না, তবে আপনি ঠিকই এসেছিলেন। প্রদীপের বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। ও নীরব চোখে আদিবের বুকে চেয়ে। টি শার্টটিতে হাত দুটো রাখা তখনও। আদিব চুল হতে হাতটা নামিয়ে একটু নিচে আনতে প্রদীপ তার তমিশ্র তলানো বদনখানা উজ্জ্বল হলো ক্ষণে। আদিব গালে হাত ঠেকালে প্রদীপ তার 7 রাজ্যের আনন্দিতে পুলকিত হয়ে পড়ে। ওর অন্তঃকরণে আলাদা আবেগ কাজ করে। আদিব বলল, একটু হাসুন। প্রদীপ তার আদল হাস্যোজ্জ্বল রূপ ধারণ করলো। আদিব প্রদীপ্তাকে 2 হাতে জড়িয়ে মনে মনে বলে, আপনি জানেন না প্রদীপ্তা, আপনার ছাদ বদনে অমাবস্যা রাত আর আমাকে কতটা যন্ত্রণা দেয়। আবার তখন কেমন লাগে জানলে হয়তো সারাক্ষণ হাসতেন। আমি আপনার হাসিটুকু ব্যতীত আর কিচ্ছু চাই না। আদিব প্রদীপ তার মাথায় ফের চুমু খেলো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল।
প্রদীপ্তা যতক্ষণ বুকে থাকে ততক্ষণ আদিফ থাকে পরিপূর্ণ। মেয়েটা দূরে সরলেই হৃদয় শূন্য। এ কেমন অনুভূতিদের বর্বরতা। আদিফ বলল, শুনুন প্রদীপ্তা, আমি মানুষটা একটু আধটু ব্যস্ত, তবে আমার হৃদয়টা আপনার হাতেই ন্যস্ত। একটু সাবধান, হ্যাঁ? আমার হৃদয়টা পাথর কোনো কালেই ছিল না, ওটা বরফ। জটিল কথাটুকুর অর্থ প্রদীপ্তার বোধগম্য হলো না। ও আপাতত নিজের ওপর রাগ। কেন মুখটা আধার বানিয়ে রেখেছিল একটু আগে? ওনার সমুদ্রের সামনে দাঁড়িয়ে পণ করলো সর্বদা হাসবে। সবার সামনে না হোক, অন্তত এই মানুষটার সামনে, যে কিনা নশ্বর জীবনটাকে আদরের কারখানা বানিয়ে দিয়েছে। প্রথম প্রণয়ের আভাস ছড়িয়েছে হৃদয়ে। যত্ন কি, কাকে বলে, সবটুকুর ব্যাখ্যা করে ছেড়েছে। বহুদিন বাদে আপন নীড়ে ফিরেছে একজোড়া শুভ্র পায়রা। কালো গাড়িটার আগমনে দারোয়ান লোহার ফটক খুলে দিয়ে সরে দাঁড়ায়। গাড়িটা যথাস্থানে থামতেই হুড়মুড়িয়ে বাড়ির ভেতরকার মানুষগুলো ছুটে এলো। এক একজনের মুখে প্রাণোচ্ছল হাসির বন্যা বইছে। আদিপ প্রদীপ্তা সিট বেল্টটা খুলে দিল। ওদের বাড়িতে কাল রাতে ফেরার কথা ছিল, অথচ অধরার জোড়াজুড়িতে রওনাই দিতে হয়েছে রাতে। অতঃপর ঢাকা ফিরতে ফিরতে সকাল হয়েছে। খোরশেদ সাহেব যে কত করে বলেছিলেন প্রদীপ্তাকে নিয়ে একবার অমুখ হতে, তবে আদিপ যায়নি। একে তো উৎসব বাড়িতে, দ্বিতীয়ত হাতে সময় কম। ওরা গাড়ি থেকে নামতে শোরগোল বাড়ল সকলের। সে কি খুশি সবাই। ঘরের ছেলে মেয়েগুলো কতদিন পর ঘরে ফিরল বলে কথা। ওদের নিয়ে মুহূর্তেই ব্যস্ত হলো সকলে। প্রদীপ্তাকে নিয়ে প্রত্যেকের গদগদ ভাবটা যেন একটু বেশি। আদিফের জন্য শীতল বেগম আর শাহানা বেগম আছেন। ওরা ভেতরে গেলে রুষা প্রদীপ্তাকে টেনে নিয়ে যেতে চাইল সোফার দিকে। মাঝপথে বাধা হলো আদিফ। প্রদীপ্তার এক হাত রুষা টানতেই অপর হাত আদিফ আঁকড়ে নিয়ে নিজের দিকে টেনে নিল প্রদীপ্তাকে। রুষা কিছু বলতে গেলে ও গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে আসছে, আপাতত ক্লান্ত উনি। রুষা নিস্পৃহ চোখে আদিফের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। ততক্ষণে প্রত্যেকের চোখের সামনে দিয়ে প্রদীপ্তার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠে গেছে সে। রুষা প্রত্যেককে উদ্দেশ্য করে বলে, তোমরা দেখলে ভাইয়া কেমন করলো? আমার আপুর কাছে আমাকে যেতেই দেয় না, আশ্চর্য। বড়রা আর কি বলবে, তারা আদিফের কাণ্ডে হেসেই খুন। কাব্য সাদিদ বাড়ি নেই, এহসান খানরাও বেরিয়েছে দোকানে। বাড়িটা নীরব হয়ে আছে। ওপরে এসে ভুলক্রমে কিংবা অভ্যাসগত প্রদীপ্তা আগে যে কক্ষে থাকতো সেদিকে এগোতে নিলে আদিপ প্রদীপ্তার দু কাঁধে দুটো হাত রেখে ঠেলে ওকে নিজের ঘরের দিকে নিয়ে গেল। বলল, এদিকে যেতে হয় ম্যাম, আপনি বড্ড ভুলমনা। প্রদীপ্তা পথ অনুসরণ করে সঙ্গে গেল। রুমকি বেগম সুমিকে দিয়ে আগে আগেই রুমটা সুন্দরভাবে ঝাড়পোছ করে রেখেছেন। ফলস্বরূপ সারা রাত গাড়ি চালিয়ে ঢাকা ফেরা আদিব একটা সাজানো গোছানো কক্ষ উপহার পেল। প্রদীপ্তা ঘরে সেই গাটা বিছানার উপর ছেড়ে দেয়। টানা কয়েকদিন ধরে যা জার্নি হচ্ছে, প্রদীপ্তার মনে হলো তার দেহটা অবশ হয়ে গেছে, আর উঠে বসার মতো শক্তিটুকুও দেহে নেই। আদিব হাত ঘড়িটা খুলতে খুলতে সে দৃশ্য দেখে ওষ্ঠাধর প্রসারিত করলো। এসি অন করতে গিয়ে বলল, শাড়িটা বলতে ফ্রেশ হয়ে নিন, ভালো লাগবে। প্রদীপ্তা মাথা ডানে ফিরিয়ে আদিফকে দেখল। সাদা শার্টের বোতাম খোলায় ব্যস্ত সে। প্রদীপ্তা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ ফিরিয়ে নেয়। অদ্ভুতুরে ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছে ক্রমশ, অথচ গোটা রাত আদিফের হাতে ঘুমিয়ে এসেছে। এক হাতে ড্রাইভ করতে আদিফের নিশ্চয়ই বেগ পোহাতে হয়। হাত ব্যথাও করে, তবেও কিছু বলে না। ওয়াশরুমের দরজা চাপানোর খটখট শব্দে প্রদীপ্তা ফের চাইল। আদিফ চলে গেছে। প্রদীপ্তা বিছানা ছেড়ে উঠল। নতুন জামা কাপড়ে গরমটা বেশি লাগে। এমনিতেই যা ভ্যাপসা গরম পড়েছে। প্রদীপ্তাকে নিজের আরামদায়ক পোশাকের জন্য আগের কক্ষে যেতে হয়। ও ওখান থেকে শাড়ি পাল্টে একটা দীর্ঘ স্নান সেরে বেরোয়। আদিপ ওকে রুমে না পেয়ে বোধহয় কপট রাখবে,
যা বরাবরের ন্যায় অপ্রকাশ্যই রবে। তবুও ভীত চোখে ত্রস্ত পায়ে আদিফের ঘরে গেল ও। গিয়ে দেখলো সারা কক্ষ ফাঁকা, নির্জন। বারান্দার দরজাটা খোলা, ওর থেকে আলোক ছটা এসে কক্ষের এক কোণে পড়ছে। জানালাগুলো পর্দা সমেত আটকানো। প্রদীপটা ঘরের বাতিগুলো নিভিয়ে জানালা খুলতে ব্যস্ত হয়। সবগুলো জানালা খুলে দিতেই ঘরটা আলোকিত হয়ে উঠল। পরেও গেল বারান্দায়। পেতে রাখা চেয়ারে পূর্ণ মনোযোগে ল্যাপটপ নামক সতীনকে নিয়ে বসে আছে আদিফ। ভেজা চুলের জলে পরনের টি শার্টটা অবধি ভিজে গেছে। চুলটা যদি একটু ভালোভাবে মুছতো সে। প্রদীপটা কাছে গেল, বিনা বাক্যে শাড়ির আঁচলটা দিয়ে আদিফের চুলগুলো মুছতে নিয়ে অত্যন্ত মসৃণ আওয়াজে বলল, চুলগুলো ভালোভাবে মোছা যায় না? আদিফ না তাকিয়ে বলে, আপনি আছেন না? প্রদীপটা নীরবে হাতের কাজ শেষ করলো। আদিফ তখনও ল্যাপটপের কাজে মগ্ন। প্রদীপটা বলল, চলুন নিচে যাই। আদিফ বলে, এতক্ষণ তো নিচেই ছিলেন। প্রদীপটা ললাট বকরিল করলো, বলল, না তো, পাশের রুমে ছিলাম, আমার শাড়িগুলো ওই রুমে। আদিফ ল্যাপটপ হতে চোখ সরিয়ে আনে, একটু নীরব থেকে বলে, আপনি যান, তবে একটা বারণ আছে। প্রদীপ তার চক্ষু যুগল কৌতূহলী হয়ে এলো। ও জিজ্ঞেস করার আগেই আদিপ বলল, আপনার গুণধর বড় ভাই কাব্যের সাথে আপনার সকল প্রকার কথাবার্তা বন্ধ। ওর আশেপাশে ঘেঁষারও প্রয়োজন নেই। দ্রিম করে একটা বিস্ফোরণ ঘটল সুন্দর একটি বারান্দায়, খুব দারুণ প্রকৃতির সম্মুখে। প্রদীপ তার নেত্রদয় ছানা বড়া। ওর রীতিমতো চোয়াল ঝুলে পড়ল। ও বিস্মিত কণ্ঠে বলল, কেন? আদিপ অধর বাঁকিয়ে বলে, সঙ্গদোষে লোহা ভাসে। কাব্যের সাথে থাকলে আপনার যে কি পর্যায়ে অবনতি ঘটতে পারে তা আমি অগ্রিম বুঝতে পারছি। প্রদীপ তো উদাসীন কণ্ঠে বলে, আমার ভাইয়া হয়। আদিপও ফটাফট প্রশ্ন ছুড়ে। আর আমি কে হই? প্রদীপ তো নিশ্চুপ। আদিপ পুনরায় কোমল কণ্ঠে আগের ন্যায় শুধোয়, বলুন, আমি কে হই আপনার? প্রদীপটা আগের ন্যায় চুপ। আদিপ মজা করছে নাকি সত্যি এমনটা চাইছে বুঝতে পারছে না। যদি সত্যি হয়ে থাকে তবে খুব খারাপ হবে, ভীষণ খারাপ। আদিপ তৃতীয়বারের মতো প্রশ্নটা প্রদীপ্তার নিকট ছুঁড়ে ফেললে প্রদীপ্তা নিজের কাজল কালো নেত্রদ্বয় স্থির করল আদিফের দিকে। কণ্ঠ অত্যন্ত সংকীর্ণ করে সে অপ্রত্যাশিত একখানা জবাব দিল, সব। ছোট্ট একটা শব্দ, এতটুকু যথেষ্ট। আদিফের শুকনো মরুন্যায় অন্তঃপটে এক পশলা রিমঝিমে বর্ষণ ছড়াতে আদিপতি সন্তর্পণে হাসিটা ঠোঁটের কোণে লুকিয়ে রাখে। ও বলে, নিচে গেলে মাকে বলবেন এক কাপ কফি করে দিতে। নিজে বানাতে যাবেন না একদম। লং জার্নি করে এসেছেন না, সবার সাথে দেখা করে খেয়ে দিয়ে এসে একটা ঘুম দেবেন। প্রদীপ্তা আদিবের মুখোমুখি চেয়ারটাতে বসলো। বাড়িতে আসতে না আসতে এই ল্যাপটপটা নিয়ে বসে পড়ার কি হলো। তবুও সেসব পাশে রেখে মুখে একটু হাসি ফোটালো। বেজায় আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়ার সাথে অল্প কথা বলি, নয়তো ভাইয়া কি ভাববে বলুন, কষ্ট পাবে। আদিপ আর চোখে প্রদীপ্তাকে দেখে অকস্মাৎ নিঃশব্দে হেসে ফেলল। এতক্ষণ যাবৎ যে প্রদীপ্তার সামনে বসা মানব অভিনয় করছিল তার বুঝতে বাকি নেই। প্রদীপ্তা তবুও একটু বসে থাকে আদিপের পরবর্তী কথা শোনার আশায়। আদিপ বলল একটু সময় নিয়ে, যা ইচ্ছে করুন, তবে ওই যে বললাম, আজ কিন্তু আপনি ক্লান্ত, রেস্টের প্রয়োজন। প্রদীপ্তা হাসি মুখে বলে, মনে থাকবে। অতঃপর উঠে গেল সেখান থেকে। আদিপ প্রদীপ্তার যাওয়ার পানে চেয়ে হাসলো, চেয়ে রইল বহুক্ষণ, যতক্ষণ না প্রদীপ্তার অস্তিত্ব মিয়ে গেল। বসার ঘরে রুষা একা বসে আছে, খাবার থালা কোলে নিয়ে স্থির নেত্রে টেলিভিশনের পর্দায় নাটক দেখছে। প্রদীপ্তা কতগুলো দিন বাদে এখানে এলো। প্রত্যেকের কথা খুব মনে পড়েছে ওর। তবে আদিপ সবার অভাবটুকু নিমেষেই কাটিয়ে দিত। প্রদীপ্তা গুটি গুটি পায়ে নেমে রুষার কাছে গেল। রুষার পাশে বসতেই টেলিভিশনের পর্দায় মগ্ন রুষার ধ্যান কাটে ও ফিরে চায় প্রদীপ্তার দিকে।
দুইজনের মুখেই লেপ্টে আছে হাসি। রুষা বলল, ট্যুরে গেলে মানুষের চেহারা পাল্টে যায় জানো। আমার মুখটা তো একদম বিভৎস হয়ে যায়, অথচ তোমায় দেখো আরও সুন্দর হয়ে গেছো। নানু ঠিকই বলে, বিয়ের পর মানুষ ঠিকই সুন্দর হয়ে যায়। প্রদীপ্ত বিব্রত হলো। রুষা বলল, তোমাকে মিস করেছি, মনে হয়েছে সব কিছু যেন আগের মতো হয়ে গেছে। আমার কোনো সঙ্গী নেই, আমি একা। প্রদীপ্ত নিশ্চুপ। রুষা ফের বলে, ভালো হয়েছে নানু বাড়িতে যাওনি, ওখানে গেলে আরও বেশি দেরি হতো। প্রদীপ্ত বলল, তোমার ভাইয়া বললেন কাল থেকে রেগুলার ভার্সিটিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি নিয়ে চলে এলো। পেছন থেকে রুমকি বেগম নাস্তার প্লেট নিয়ে এগোতে এগোতে বললেন, বেশ করেছে। তোমাকে ছাড়া আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে। রান্না করতে গেলে পাশে গিয়ে কেউ দাঁড়ায় না। কালো আদির বাবা তোমার কথা বলছিলেন। উনি কাছে এসে প্রদীপ্তার সামনে নাস্তা রাখলেন। প্রদীপ্তার মাথায় এলো আদিফ কফি দিতে বলেছিল, একটুর জন্য ভুলে যাচ্ছিল সব। ও বলল, আমি এখন খাবো না মামিমা। রুমকি বেগম মাঝপথে থামলেন, দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে বললেন, মামিটাকে কাটো প্রভা, মা হই না, মা ডাকবে শুধু। প্রদীপ্তা ভুল সংশোধন করে নিল দ্রুত ও মিহিস্বরে বলল, আপনার ছেলে কফি চাইলেন মা, আর আমার এখন খিদে নেই। রুমকি বেগম কপাল কুঁচকে বললেন, তুমি এখন খাবে না কেন? সারাটা রাত জার্নি করে এসেছো। প্রদীপ্তা বলে, রাস্তায় আপনার ছেলে অনেক কিছু খেয়ে গেছে, রাস্তায় আপনার ছেলে অনেক কিছু খাইয়েছে। রুমকি বেগম অপ্রসন্ন কণ্ঠে বলে, রাস্তার খাবার আর বাড়ির খাবার কি এক হলো নাকি? রাস্তায় কি না কি খেয়েছো? শাহানা বেগম পেছন থেকে বললেন, আদির খাবার ঘরে দিয়ে আসি ভাবি, এসব খেয়ে নিক, তারপর না হয় কফি করে দিব। শীতল বেগমও এগিয়ে এলেন। সকাল সকাল হওয়ায় তেমন কোনো কাজকর্ম নেই কারোরই। উনি প্রদীপ্তার পাশে বসলেন। মেয়ের সারা মুখে হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় বললেন, মুখ চোখ কেমন হয়ে গেছে আমার মেয়েটার। মা খাইয়ে দেব, দিই। প্রদীপ্তা সবার যত্নে যতটুকু বিমোহিত হলো তেমনি বিস্মিত হলো। এতদিনে এই যত্নগুলো না থাকলেও স্বামীর যত্নে রানীর মতো ছিল প্রদীপ্তা। নিজের হাত দিয়ে খাওয়া লাগেনি অবধি। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে মোটা তাজা লাগে, আর এরা বলছে মেয়ে তাদের শুকিয়ে গেছে। মায়েরা বোধহয় এমনই হয়। হুট করে খাননিবাসে উপস্থিত হলেন রোকসানা। আগে ঘন ঘন আসা যাওয়া হলেও এখন সেটা ভীষণ কমে এসেছে। সামান্য ঘটনার জের ধরে কত কিছু বদলে যায়। বিয়ের দিন সেই যে তিনি এলেন আজ, অথচ আজ যখন এসেছে একদম হাসি খুশি ভেসে। প্রদীপ্তাকে খাইয়ে দিচ্ছিল শীতল বেগম, রুমকি বেগম পাশে বসে। হঠাৎ করে রোকসানার আগমনে সামান্য অবাক হলেও পর মুহূর্তেই তিনি স্বাভাবিক হয়ে গেছেন। মনকে বুঝিয়ে দিয়েছে যে রোকসানা স্বাভাবিক হচ্ছে। রোকসানা সোফায় বসলেন, মুখ থেকে যেন হাসি সরে না ওনার। কাউকে কোনো ভালো মন্দ জিজ্ঞেস না করে উনি প্রদীপ্তার দিকেই কথা ছুড়লেন, এ বাবা প্রভা, বিয়ের পর কেউ মায়ের হাতে খায়? আদি কোথায়? এটা তো আদির কাজ। সকলের সামনে এতটুকু লজ্জা না দিলেও হতো। মেয়েটা বরফের ন্যায় জমে বসে থাকে মাথা নিচু করে। আশেপাশে ওনারা হাসে। রোকসানা রুমকি বেগমের উদ্দেশ্যে বলে, একদম হুট করে নিহালের বিয়ে ঠিক করেছি ভাবি, সেই নিয়েই কথা বলতে এলাম। ছোটখাটো ঘরোয়া আয়োজন করব শুক্রবার, আপনারা কিন্তু আসবেন, সবাই যাবেন। রুমকি বেগম কিঞ্চিত চমকে ওঠেন। শীতল বেগম আর রুষাও অবাক চোখে তাকালো। নিহালের বিয়ে? কই, আগাম কিছু শুনল না তো তারা কেউ। রোকসানা বেগম ফের বললেন, নিহালের বাবাই দেখে শুনে ঠিক করলো সব। ভাইয়াদের বলছি আগেই, আপনাদের বলা হয়নি। মেয়ে শিক্ষিত, দেখতে শুনতে ভালো, যদিও আমাদের আদির বয়ের মতো অত সুন্দর নয়, তবে ভালো, নিহালের জন্য চলে। উনি চমৎকার ভঙ্গিতে হাসলেন। প্রদীপ্তার দিকে তাকিয়ে মধুর কণ্ঠে বললেন, আমাদের আদি তো পেয়েছে আস্ত একটা চাঁদ, সারা জীবন সুখে থাকুক দুজনে।
রুমকি বেগম রোকসানা বেগমের কথায় হেসে ফেললেন। রোকসানা বেগম এমনই, তিনি যে মুখে গীবত করে সে মুখেই প্রশংসা করতে জানেন। আজ এই মুহূর্তে হাজির হয়েছে বোধহয় আদিফের ফেরার খবর পেয়ে, নয়তো অপ্রত্যাশিত আগমন ঘটত না, হয় আগে কিংবা পরে আসতেন। রোকসানা বেগম রুমকি বেগমকে শুধায়, শুক্রবার অবধি আদি আছে না? রুমকি বেগম অপ্রস্তুত হলেন, উনি জানেন না ব্যাপারটা। রুমকি বেগম প্রদীপ্তার দিকে তাকালে প্রদীপ্তা স্বল্প আওয়াজে বলল, বলেননি কিছু। রোকসানা বেগমের সাথে অনেকক্ষণ গল্প চলে সবার, অতঃপর তারা দেখিয়ে রোকসানা বেগম চলে যান। থাকতে বলেও লাভের লাভ হয় না, বাড়িতে ছেলের বিয়ে, ঘরোয়া আয়োজন হলেও ঝামেলা ঝঞ্ঝাট তো আছে। ঘড়ির কাঁটা ৮টার সান্নিধ্যে জমজমাট খাননিবাস, বর্ষার ঘরটা বরাবরের মতো হাসি খুশি প্রভাবে ভরপুর। কাব্য ফিরেছে বলে কথা, বাড়িটাকে মাতিয়ে রাখাই তো তার কাজ। আবার বাড়ির কর্তারাও আজ জলদি ফিরে এসেছে, ছোটোখাটো একটা বৈঠক বসেছে। সোফায় জায়গা না হলে রুষা সাদিদার কাব্য মিলে নিচে বসেছে। রুমকি বেগমরা সবাইকে সন্ধ্যার নাস্তা দিয়ে নিজেরাও সাথে বসেছে। আদিব রশিদ দেওয়ানের পাশে বসা, সবার মাঝে অনুপস্থিত ব্যক্তিটাই প্রদীপ্তা। দুপুরের খাবার খেয়ে সেই যে ঘুমিয়েছিল সে উঠেছে এই সবে। চোখ খুলে আদিবের বাহুডোরে নিজেকে আবিষ্কার না করে তড়িঘড়ি করে উঠল। সারা কক্ষে চোখ বুলিয়ে দেখল আদিবের অস্তিত্বটুকুও নেই। মেয়েটা ছুটল হাত মুখ ধুতে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে প্রদীপ্তাকে নামতে দেখে নিচ থেকে চেঁচিয়ে ওঠে কাব্য আর সাদিদ। হোয়াটসঅ্যাপ মিস্টার? প্রদীপ্তা ভরকে যায়, থতমত খেয়ে শব্দের উৎস অনুসরণ করে তাকাতেই চোখ ছানা বড়া। সবাই আছে সেখানে, শুধু প্রদীপ্তাই কিনা অনুপস্থিত ছিল। ও চোখ নামিয়ে নেমে আসতে আসতে শুনল এমদাদ খান, এহসান খান আর রশিদ দেওয়ান স্নেহময়ী কণ্ঠে প্রদীপ্তার হাল জানতে চাইছে। প্রদীপ্তা কাছে গিয়ে নরম গলায় সকলের উত্তর দিল। রশিদ দেওয়ান ক্ষীণ আওয়াজে মেয়েকে ডাকলেন, প্রভা। প্রদীপ্তা হাসি মুখে বাবার দিকে তাকালো, মানুষটা তাকে কাছে ডাকছেন। প্রদীপ্তা একটু কাছে যেতেই উনি উঠে দাঁড়িয়ে প্রদীপ্তাকে দু হাতে আগলে নিলেন। যাত্রাটা একটু দূরের হওয়ায় উনি বেজায় চিন্তিত ছিলেন। বিপদাপত্য আর বয়ে কয়ে আসে না। উনি প্রদীপ্তার কপালে স্নেহময়ী একটা পরশ আঁকতে এমদাদ খান বলেন, রশিদ, একটু আমাকেও সুযোগ দিও। প্রত্যেকে হেসে ওঠে। প্রদীপ্তা ফিরে এমদাদ খানের কাছে গেলে উনি নিজের পাশে জায়গা করে দিলেন প্রদীপ্তাকে বসার জন্য। প্রদীপ্তা বসলো, ব্যাস এতেই পরিপূর্ণ হলো গোটা পরিবার। প্রত্যেকে হাস্যবদনে বসে, এর চেয়ে বেশি সুখ আর কি চেয়েছিল কেউ। এমদাদ খান প্রদীপ্তাকে এক বাহুতে আঁকড়ে বসলেন, সকলের উদ্দেশ্যে বললেন, এতদিন এই মেয়েটার কমতি ছিল না আমার। এহসান খান মুখ ভার করে বলেন, দুই বাবা মেয়েকে দখল করে নিয়েছে দেখো না, অথচ এটা যে আমারও মেয়ে, তা কি কারো মনে আছে? হাসল সকলে। প্রদীপ্তের মনে হলো এর চেয়ে বেশি পাওয়া বোধহয় ওর জীবনে আর হতে পারে না। কিসের অভাব ছিল প্রদীপ্তার? উত্তর একটু সুখের, যার পরিবর্তে আজ ওকে অঢেল সুখ দেওয়া হয়েছে। আবারও প্রশ্ন, কিসের অভাব ছিল প্রদীপ্তার? জবাব এলো বাবার। আজ প্রদীপ্তার কাছে 3টে বাবা, যাদের স্নেহে প্রদীপ্তা বড়ই আবেগী। আবার প্রশ্ন, কিসের অভাব ছিল প্রদীপ্তার? উত্তর, ভালোবাসার। প্রদীপ্তা ভালোবাসা বলতে আজ একটা মানুষকে খুব বোঝে, যার নামটাই ভালোবাসা, আদিফ। যার সান্নিধ্যে প্রদীপ্তা নিজেকে হারায়। প্রদীপ্তার অক্ষিপট অশ্রুতে টইটম্বুর হলো, অথচ মুখে মিষ্টি হাসি ঝুলন্ত। ও সেই অশ্রুসিক্ত নয়নে আদিফের দিকে তাকাতেই দেখল আদিফ তার পানেই চেয়ে ইশারায় চোখের জলটুকু না ফেলার আদেশ ছুড়ল। প্রদীপ্তা দৃষ্টি নত করে নেয়। ওদিকে রুষা ঠাট্টার ছলে বলে ওঠে, হ্যাঁ আপু, একটাই তো মেয়ে তোমাদের, আমি আর কি। কাব্য আর সাদিত উদাস কণ্ঠে বলল, আমরাই বা কে? আজ তোদের মতো মেয়ে হলে
সবাই মাথায় করে তুলে রাখতো। কাব্য বলল, ইস, প্রভা হতে পারলে বেশি ভালো হতো, সবার ভালোবাসা খেতাম। কথাটা বলতে বলতে কাব্য আদিফের পানে চেয়ে দন্তপাটি বের করে হাসল। আদিফ চোখের বর্ণ রক্তিম করলে ও হো হো করে হেসে ওঠে। পাশ থেকে রুষা আর সাদিদও সে কায়দাই হাসে। মুহূর্তেই আদিফ প্রদীপটাকে উদ্দেশ্য করে বলল, প্রদীপ, এই 3 বাদুরের সাথে আপনার কথা বন্ধ, ওদের আশেপাশেও ঘেঁষা বারুন। আটকে উঠে কাব্যরা চকিতে তাকায় আদিফের দিকে। প্রদীপটা উদাস বদনে চাইল ফের সতর্কতা, তাও বাড়ির প্রত্যেকের সামনে। ওদিকে বাড়ির লোক জানে এগুলো ওদের ভাই বোনেদের ব্যাপার, তাই এসব নিয়ে ঘাটে না। তবে সব কিছুর মাঝে এমদাদ খান খানিক ক্ষুণ্ণ হন। উনি রুক্ষ গলায় বলেন, কি আশ্চর্য আদি, বিয়ের আগের বিষয় ভিন্ন ছিল, কিন্তু তুমি বিয়ের পরে কেন তোমার বিয়ে করা বউকে আপনি সম্বোধন করছো? ও তোমার পর নাকি? সবার মনে এটা নিয়ে প্রশ্ন। বাকিরা বেশ উৎসাহী দৃষ্টিতে আদিফের দিকে তাকায়। রশিদ দেওয়ান ভেতরে ভেতরে এটা নিয়ে একটু উদাস বইকি, তবে আদিফকে বিশেষ ভাবুক দেখা গেল না। ও এমদাদ খানের কথার প্রেক্ষিতে ভাবলেশীনভাবে জবাব দিল, সবচেয়ে আপন। বলেই ও ফটাফট সহজ নেত্রে তাকায় প্রদীপ্তার দিকে। চোখাচোখি হওয়া মাত্র দৃষ্টি নত করল প্রদীপ্তা। আদিপ সূক্ষ্ম আছে হেসে শান্ত কণ্ঠে ফের বলে, নৌবাহিনীর প্রতিটা কর্মকর্তা একে অপরকে আপনি বলে সম্বোধন করে। কেন জানো? কারণ এই পেশাটা খুব উচ্চ মর্যাদার এবং এই পেশায় নিযুক্ত প্রতিটি মানুষ খুব সম্মানীয়। একটু চুপ থেকে পর মুহূর্তে এমদাদ খানের দিকে তাকিয়ে ভীষণ নির্বিকার ভঙ্গিতে বলল, আমি মনে করি প্রতিটি মানুষের জন্য তাদের সবচেয়ে প্রিয় একজনকে যথেষ্ট সম্মান করাটা অত্যন্ত জরুরি, আর সম্মানটা অবশ্যই বরাবর হওয়া উচিত। আদিফের বক্তব্য শেষ। সুনসান নীরবতা নেমে এলো। গোটা হইচইয়ে মশগুল সবাই। প্রদীপ্তা স্তব্ধ, বাকরুদ্ধ, হতবিহ্বল বনে দৃষ্টি নত করলো তো করলই। লজ্জায় অদৃশ্য হয়ে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। ওদিকে প্রতিটি ব্যক্তি আপাতত মৌনব্রত অবলম্বনে ব্যস্ত যেন। এমদাদ খান মুখ হয়ে ছেলের দিকে চেয়ে এই ডাকের পেছনের কারণ এতটা গভীর সে কল্পনা করেনি। ওদিকে রশিদ দেওয়ান ভাষাহীন। ওনার আজ প্রচণ্ড গর্ব করে বলতে ইচ্ছে হচ্ছে, প্রদীপ তার জন্য আদিবের চেয়ে উত্তম পাত্র সে গোটা দুনিয়া খাটলেও পেতেন না। আদিব সবচেয়ে উত্তম এবং সঠিক। রুমকি বেগমরা তিনজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছেন। আদিবের সহজ সরল স্বীকারোক্তি কেউই বিশ্বাস করতে অনিচ্ছুক। এটা সেই চাপা স্বভাবের আদিব তো। অপরদিকে কাব্য, সাদিদার, রুষা খিলখিলিয়ে হেসে ওঠে। একসাথে মৃদু আওয়াজে বলে, ভাইয়ার লাভ ল্যাঙ্গুয়েজ। আদিব গরম চোখে ওদের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, মার খাওয়া বাকি তোদের? কাব্য মেকি রাগ করে বলল, তুই বললে দোষ নেই, অথচ আমরা বললে ডিরেক্ট মার্ডার করার হুমকি। এটা অবিচার ব্রো, ধিক্কার জানাই। আশেপাশে গুরুজনদের সামনে এসব আবল তাবল বকছে দেখে শাহানা বেগম চোখের ইশারায় ছেলেকে চুপ করান। অগত্যা কাব্য আর কিছু বলে না। ওদিকে দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে রুমকি বেগম এবার মুখ খুললেন। সম্মান প্রদর্শনের কাজ কি বিয়ের আগে থেকে চলছে? আদি বিচলিত হলো না বিন্দুও, তবে জবাবও দিল না। তার হয়ে জবাব দিয়ে দিল কাব্যরাই, না না, ঘোড়ার মতো টকবক করে ছুটছে। ওরা তিনজন ফের হাসে। বড়রাও ঠোঁটে ঠোঁট চেপে হেসেই যায়। সবার মাঝে গুরুতর অবস্থা হচ্ছে প্রদীপটার। মেয়েটা পারছে না এমদাদ খানের বুকের মধ্যে ঢুকে পড়তে। লজ্জায় প্রাণ যায় যায়। সম্মুখের মানুষটা তো যাতা কেন? কৃষ্ণিমা স্তব্ধতায় ছেয়ে আছে রজনী। চন্দ্রের রূপলি আভা ধরণীতে লুটিয়ে পুটিয়ে পড়ছে। হাওয়ার তালে তালে নিশাচর নিস্তব্ধতা, স্নিগ্ধতা বিরাজমান। ধ্যানমগ্ন প্রহরীর ন্যায় তমিশ্র তিথির বুকে জ্বলন্ত নক্ষত্রগুলো এমনই গাঢ়ত্ব প্রহরে প্রিয় মানবের বাহুডোরে আবদ্ধ প্রদীপ্তা। সদ্য বিছানায় এসেছে দুজনে। কতদিন আছেন? অকস্মাৎ নরম তুলতুলে গলায় প্রদীপ্তা শুধালো,
আদিব নির্লিপ্তভাবে জবাব দেয়, পরশু চলে যাচ্ছে। প্রদীপ তার হৃৎপিণ্ডটা ছ্যাদ করে ওঠে, মুচড়ে ওঠে বক্ষপিঞ্জর। সুখকর মুহূর্তগুলো এত জলদি ফুরিয়ে যায় কেন? ছুটিটা আরও বাড়ানো যায় না? এই মানব শরীরে আর কতগুলোই। প্রদীপ তার চোখ অশ্রুতে ভরে ওঠে, তীব্র হৃদযন্ত্রণাটুকু প্রকাশ করতে পারে না সে। কোন মুখে বলবে ছুটিটা বাড়ানোর কথা, যেখানে সে নিজে দেখে এসেছে আদিফের দায়িত্ব কর্তব্যটা কতটা।